আদাব, আমি লিপিরানী ঘোষ, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, এটাই আমি ঈশ্বরের কাছে সবসময় কামনা করি। তো শিক্ষার্থীরা, আমি আবার উপস্থিত হয়েছি অনলাইন শিক্ষা কার্যক্রমে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে পদ্যাংশ। এখানে থাকছে জীবনানন্দ দাশের লেখা কবিতা সেই দিন এই মাঠ। এর আগের ক্লাসেও আমরা এগুলো আলোচনা করেছি, আমি আবার পুনরালোচনা করছি এগুলো। সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ। আমরা কোন কবিতাটি আলোচনা করছি শিক্ষার্থীরা? সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ। তার জন্ম হয়েছে 1899 সালের, তার মৃত্যু হয়েছে 1954 সালের 14 অক্টোবর। তো শিক্ষার্থীরা, আমরা আবারও আলোচনায় যাচ্ছি। সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ। প্রথমে আমরা কবি পরিচিতিটি আবার জানব। জীবনানন্দ দাশ 1899 সালের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দাশ, মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন কি সভাকবি। জীবনানন্দ দাশ বরিশাল বজ্রমোহন স্কুল, বজ্রমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত ছিলেন। বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য কবি নিমগ্নচিত্ত, কবি দৃষ্টিতে বাংলার এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল, পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থ হচ্ছে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। আমাদের এই প্রিয় কবি 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। এটা নৈতিক কোশ্চেনে সবসময় এসে থাকে, আমাদের জীবনানন্দ দাশ কিভাবে মারা গেছেন। এসব শিক্ষার্থীরা, আমরা মূল কবিতায় চলে যাই। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদীর নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন হয়ে ছাই। তো কি বলল জীবনানন্দ দাশ? বলেছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই মাঠ, এই দেশ কখনোই কি হবে না? স্তব্ধ হবে না। নদীর ক্ষেত্রের নক্ষত্রের তল সেদিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। কবি যখন থাকবেন না, চালতা ফুল কি আর শিশিরের জলে ভেজবে না, এ কথা এখানে বুঝিয়েছেন। লক্ষ্মী পেঁচা গান কি গাবে না লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, চরের কাছে এসে নৌকা ভিড়বে, চালতা ফুল ভিজবে, মাঠ ঘাট কিছুই স্তব্ধ হবে না। এ কথাই কবি এখানে বলেছেন। আমি থাকবো না, তারপরেও প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন
ছাই হয়ে আছে। এসব শিক্ষার্থীরা আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। সেই দিন এই মাঠ কবে আর ঝরে। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ কি কবি ছিলেন শিক্ষার্থীরা? প্রকৃতির কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবেন না। যতই পরিবর্তন আসুক, প্রকৃতি তার নিজস্ব রূপ, রস, গন্ধ এগুলো কোনো কিছুরই পরিবর্তন হবে না, কেউ পৃথিবীতে থাক বা না থাক। তিনি যখন থাকবেন না, তখন প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মহত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। আমি চলে যাব বলে, অর্থটি হচ্ছে আমি চলে যাব বলে লক্ষ্মীটির তরে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, যুগ যুগান্তর তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রভাবিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটির মমত্বের অনুভাবনারও ধারা দিয়েছে অসাধারণ এক তাৎপর্য। এশিরিয়া ধুলো আজ মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। আমাদের এই মানুষেরা কি অনেক পৃথিবীতে অনেক কি ছিল, দেশ ছিল, যেগুলো কি হয়েছে, মানুষের গড়া কিছু সভ্যতা ছিল, সেগুলো কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এশিরিয়া ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। পাঠ পরিচিতি। সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী প্যাচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের মৃত্যু আছে, কিন্তু সৌন্দর্যের মৃত্যু নেই শিক্ষার্থীরা। মানুষের স্বপ্নেরও মরণ নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই, প্রকৃতির সৌন্দর্যেরও কি মৃত্যু নেই, মানুষের মৃত্যু আছে। তো শিক্ষার্থীরা, যাই হোক, তোমরা আশা করি পড়া শেষ করেছ বাসায় থেকে। তো আরও এখন থেকে আবার রিভিশন করবে, তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। রিডিংগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিতি, যেমন এখানে প্রশ্ন আসতে পারে, মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? লক্ষ্মী পেঁচা। খেয়া নৌকা চলে কিতে? নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সে মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতে সব শেষ নয়। পৃথিবীর বহমানবতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু কার মৃত্যু নেই শিক্ষার্থীরা? এখানে একটি প্রশ্ন চলে এসেছে। জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের আরেকটি কিসের মৃত্যু নেই? স্বপ্নের। শিক্ষার্থীরা, তোমাদের এখানে সৃজনশীল দেওয়া আছে, পেছনে দেখো 241 পৃষ্ঠায়। এই প্রশ্নটা অবশ্যই বাসায় পড়ে লিখবে। কি ছাই হয়ে গেছে? আশা করি তোমরা উত্তরটি জেনে গেছো এখনই। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? খ নং প্রশ্নে এটা আছে। তো যাই হোক, তোমরা পাঠ পরিচিতিটা থেকে এবং কবি পরিচিতি থেকে ছোট প্রশ্নগুলো সুন্দর করে লিখে মুখস্থ করে ফেলবে। আবার দেখা হবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।